গত সপ্তাহের রাইজিং কিছু স্টক অ্যানালাইসিস। আমি রাইজিং বলছি এই কারণে এর মধ্যে অনেক বেয়ারিশ দেখতে পাবেন, কিন্তু বেয়ারিশ হলে যে এই যে রেড দেখতে পাচ্ছেন, বেয়ারিশ হলে যে রাইজিং না, অর্থাৎ বিয়ারিশ সেটা ঠিক না। আমি বুলিশ বা বিয়ারিশ বলি নাই, আমি বলছি রাইজিং। অর্থাৎ কিনা একদিনের জন্য হয়তো সে ডাউন ছিল, এই জন্য তাকে রেড দেখাচ্ছে, কিন্তু লাস্ট 21 ডেজ এই শেয়ারগুলো ভালো পারফরমেন্স করছে এবং সামনে পারফরমেন্স করার সম্ভাবনা আছে। এখানে আমি শুধু সেই স্টকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আলোচনাটা খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, কারণ এখানে 31টা স্টকে অ্যানালাইসিস 2 মিনিট করে লাগলেও আমার 1 ঘন্টা সময় লাগবে এবং আপনাদেরও দেখতে 1 ঘন্টা সময় লাগবে। সো এবার শুরু করা যাক। প্রথমে আসতেছে পেপার প্রসেসিং। পেপার প্রসেসিং এ আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর গুলো সবই বলছে বুলিশ RSI 50 উপরে, এবং ম্যাকডি এখনো তার হিস্টোগ্রাম জিরো লাইন ক্রস করতে পারেনি, তার মানে এখনো কিছুটা বাকি আছে। আর আমি যে জিনিসটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো ইচিমোকু। ইচিমোকুটা এখনো পার হয়ে পারেনি, অর্থাৎ কিনা সে আমি সেফ এন্ট্রি থাকবে ইচিমোকুর উপরে। এখন ধরে নিলাম যে কোনো এক সময় সে হয়তো স্টকটা ব্রেক করবে, এবং করবে সেটা বোঝা যাচ্ছে। করার কারণ কি, প্রথম এই বটমটা থেকে এই বটমটা একটু উপরে, আমরা এটাকে একটা বুলিশ সিগন্যাল হিসেবে ধরে নিতে পারি। এখন সব ইন্ডিকেটরগুলো আমি এখান থেকে উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে আমার ইচিমোকুটা কোথায় গেল, ইচিমোকুটা আউট। আচ্ছা, সুতরাং আমি এইখান থেকে স্ক্রিনে আটানোর জন্য আমি এটা 2 ডেজ বা 3 ডেজ ভিউ নেই, কারণ স্টকটা আমরা আগেই এটা যে বুলিশ সেটা বুঝে নিছি। সুতরাং এখন 2 ডেজ ভিউ নিলে, হ্যাঁ এটা 2 ডেজ ভিউ নিলে আমি ধরে নিচ্ছি এই সুইংটার থেকে আমি ধরছি। এই সুইংটার থেকে ধরলে তার ওকে, এখানে আমার একটু আগের থেকে এবার 38.2 আছে। আচ্ছা, সুতরাং আমার আর এই রেখাগুলোর দরকার নেই, আমি আগে একটা অ্যানালাইসিস করছিলাম ওই রেখাগুলোর থেকে। আচ্ছা, এখন এটা কোন প্যাটার্ন আমি এইখান থেকে ধরলে সবচেয়ে ভালো হয়? ভালো হয় মানে লাস্ট হাই সুইং, একেবারে টপের থেকে আমি ধরতে যাচ্ছি না, ও কিছুটা পথ অতিক্রম করুক, তারপরে আমি টপের থেকে ধরবো। এখন এটা পিওরলি 38.2, সুতরাং এটা ব্যাড প্যাটার্ন। ব্যাড প্যাটার্ন ঠিক বলবো না, আমি মিনিমাম টার্গেট হিসেবে ব্যাড প্যাটার্নকে নিব। এটা ব্যাড প্যাটার্নের 886। আচ্ছা, অন্যান্য যে সমস্ত টার্গেট এসে যেতে পারে সেগুলো আমি এখানে একটু উল্লেখ করে দিচ্ছি। 1.13 আর একটা হলো 61.8। তা আমি বলবো যে এই অবস্থায় এত বড় টার্গেট ধরা কখনো ঠিক হবে না। মার্কেট কন্ডিশন অনুযায়ী বেটার এটার মিনিমাম টার্গেট হলো এইখানে 886। কোথায় দিলাম? এই হলো তার 886। এই পর্যন্ত হলো ব্যাড প্যাটার্ন, এটা অল ব্যাড প্যাটার্ন, এটা ক্র্যাপ প্যাটার্ন। সুতরাং একটা স্টেজ অতিক্রম করার পরে আরেকটা স্টেজের জন্য চিন্তা ভাবনা করা ভালো, তা নাহলে পরে একেবারে লং টার্ম চিন্তা ভাবনা করাটা আমি মনে করি যে ঠিক হবে না। আচ্ছা, ওকে, তো এইটা গেল। আচ্ছা, আমি শুধু এইটা বলছি, এটা অনেকে জানতে চান যে এই জায়গাটা আসলে কত। প্রথম টার্গেটটা যেটাকে আমরা প্রথম টার্গেট আমি বলি, এটা ঠিক বলা ঠিক না, বলবো যে প্রথম রেজিস্ট্যান্স যেখানে সে ফিরে আসতে পারে সেটা হলো 234 টাকা, দ্বিতীয়টা 267 টাকা, তৃতীয়টা হলো 330 টাকা। এবার আমি নেক্সট স্টকে আসি।
নেক্সট স্টক হলো রহিমা ফুড। অধিকাংশ স্টকের একটা রেজিস্ট্যান্স বা হাই পয়েন্টটা হলো তার ফ্লোর প্রাইস। আমি ফ্লোর প্রাইজের ওই পাশের থেকে কোনো পিছনে উপরে অনেক ডাটা আছে, আমি এইগুলো নিব না নিয়ে, কারণ এইখান থেকে না, এটা যে কোনো সুইং থেকে নিলেই তার সেই সুইং অনুযায়ী কত দূর যাবে, পরে আমি হয়তো হাই সুইং নিব এবং হয়তো টার্গেটও তখন পরিবর্তন হবে। তা আমি এখানে একটা সুইং নেই, বর্তমানে এই সুইংটা আমি নিতে পারি। দেখা যাক এই সুইংটা নিলে কি হয়। এই সুইং হাইটা নিলাম, এক্স এ, এটা বলছে 29। আচ্ছা, এখন আমি অবশ্য দেখি নাই এখনো যে এটা বুলিশ না বিয়ারিশ। এটা 32.6। আমরা এটাকে ওই ব্যাট প্যাটার্নের মতো নিতে পারি আগের মতো। বুলিশ না বিয়ারিশ সেটা দেখার জন্য আমি আগে RSI গুলা দেখে নিই। RSI তার জোনে পৌঁছে গেছে, আর এদিকে সেফ বাইয়ের মধ্যে কিন্তু নাই। এটা সেফ বাই হলো ইচিমোকুর উপরে উঠলে, এই ইচিমোকুটা ক্রমে ব্রেক করার পথে, সুতরাং ইচিমোকু অনুযায়ী এখনো সেফ বাই পয়েন্টে আসেনি ইচিমোকু। তবে যারা মনে করেন যে এটা বর্তমান মার্কেট পজিশনও একটা ব্যাপার, সেই অনুযায়ী যদি মনে করেন যে এটা সেফ বাই পজিশন আছে, দেন ইউ ক্যান কনসিডার ইট। সো এখন আমি ইন্ডিকেটরগুলো উঠাই দিচ্ছি, ইন্ডিকেটর আমাদের দেখা শেষ। সুতরাং এইখানে আমরা মিনিমাম টার্গেট আগের মতো আপনারা ধরে নেন যে তিনটা ভেরিয়েশন আছে, তিনটা টার্গেট হতে পারে, ব্যাট, অল ব্যাট অ্যান্ড ক্লাব। সুতরাং আমি সবসময় নিব 886 হলো তার রেজিস্ট্যান্স হিসাবে, কারণ পরে আমি হয়তো এটাকে বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি। আচ্ছা, এইরকম 885 পর্যন্ত আসছে, হ্যাঁ 886 পর্যন্ত আসছে। এইটা 886 তার একটা টার্গেট বলবো না, এটা বলবো যে শর্ট টার্মে তার একটা রেজিস্ট্যান্স, এরপর যাওয়ার সম্ভাবনা আছে অনেক দূরে। এটা নিয়ে এখন আলোচনা করবো না, আমরা বর্তমান পরিস্থিতিতে এর যেখানে যাওয়ার জায়গা সেই জায়গাটা নিয়ে কথা বলি। আচ্ছা, ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সটা একটু দেখে নিই। আমরা সাধারণত জানি যে এই 561.8 একটা রেজিস্ট্যান্স। সুতরাং আমি আগে এটার 561.8 একটা দেখে নিই, অর্থাৎ কিনা এই জায়গাটা, অর্থাৎ 189, এখানে তার একটা রেজিস্ট্যান্স আছে। আর এখানে যদিও তার রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্সটা আর একটু উপরে, আপনার ইচ্ছা করলে উপরে অর্থাৎ 240 টাকাও টার্গেট ধরতে পারেন রেজিস্ট্যান্স। এখন 224 টাকা হলো অ্যাজ পার প্যাটার্ন। আচ্ছা, ওকে, এটাকে আমি সেভে দিই। এবার সোনারগাঁও টেক্সটাইল, আমরা এটাকে বিয়ারিশ বলবো না, এটা সব দিক দিয়েই এখন, তবু ইন্ডিকেটর একটু দেখে নেই। ইন্ডিকেটর এখনো ম্যাকডি এখনো তার হিস্টোগ্রাম অতিক্রম করতে পারেনি, অর্থাৎ বাই দেওয়ার পয়েন্ট আসতে এখনো বেশ দেরি। এবং আমি বলবো RSI কিন্তু অলরেডি বুলিশ, সে RSI 50 লাইন অতিক্রম করে গেছে। আমরা এখন এই ইন্ডিকেটরগুলো আউট করে দিই। এখন যেটা আমরা দেখব সেটা হলো ইচিমোকু এখনো পজিটিভ হয়নি যদিও। আচ্ছা, যাই হোক, প্যাটার্ন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন প্যাটার্ন অনুযায়ী কোথায় যেতে পারি সেটা একটু দেখি। বি পয়েন্ট ইজ ইকাল টু 58, 60, 58, 60, 61, তাই না? 61.8, সামান্য একটু নিচে। এখন এইটা কি আমরা ক্র্যাপ প্যাটার্ন ধরবো? ক্র্যাপ প্যাটার্ন যদি ধরতে হয় তাহলে আমি একটু উইকলি চার্টে দেখি এর অবস্থাটা কি। উইকলি চার্টে এর অবস্থাটা
অর্থাৎ কিনা আমি উইকলি চার্টেও ধরতে পারি, আবার উইকলি চার্টে না ধরে বেটার আমি উইকলি চার্টে না ধরে আমি এইখান থেকে ধরি, এইখান থেকে এই সুইংটার থেকে আমি ধরি, এই সুইংটার থেকে সে 40% আমরা এটাকে ধরে নেই এইটা একটা, তাহলে এটা দাঁড়াচ্ছে যে একটা ব্যাট প্যাটার্নে। আমি এখানেও ব্যাটের টার্গেটটাই নিব মিনিমাম টার্গেট হিসাবে। আপনারা দেখছেন আমি সবসময় ব্যাটের মিনিমাম টার্গেট নিচ্ছি, কারণ এটা সেফ। যদি বেশি যায় তখন আমি ভিন্ন চিন্তা ভাবনা করবো, আবার অ্যানালাইসিস দিব। 885 আমি আর একটু দেখে উপরে তুলতে পারি কিনা, 886 এখানে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। অর্থাৎ কিনা মিনিমাম টার্গেট 5886% ইজ ইকুয়াল টু 40 টাকা। এটা মিনিমাম টার্গেট ধরি, আমি উপরের টার্গেটগুলো এখন আলোচনা করব না। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তারা এটাকে অরবিট এবং ক্র্যাপ প্যাটার্নে কনভার্ট করে নিতে পারেন। আচ্ছা, তবে এটা মিনিমাম হিসাবে ধরে রাখেন। ওকে, সো আমাদের নেক্সট আসছে হলো সোনারগাঁয়ের পরে আসছে জেমিনি সি। জেমিনি সিটা আমি প্যাটার্ন আমি আগেই তৈরি করে রাখছি এবং আমি ধরে রাখছি যে সে ডি পয়েন্টে আসবে। দেখেন যখন সে শেয়ারটা এইখানে, আমি তখন থেকে আমি অ্যানালাইসিস করে রেখে দিছি যে সে এইখানে আসবে এবং 5 অনুযায়ী 272% আসবে। এবং সে যতই আপ ডাউন করুক, আমাদের বুলিশের প্রলোভন দেখ, সে কিন্তু ডাউন ট্রেন্ড, প্রতিটা বটম আগের বটম থেকে নিচে, এখনো নিচে এবং এবারও নিচে। সুতরাং যদি সামনের বার এখানে উঠে আবার এখানে নামে, তাহলে বুঝতে হবে যে আমার অ্যানালাইসিসটা, বটম টার্গেট অ্যানালাইসিসটা ঠিক আছে। সুতরাং যারা জেমিনি সি ফুড নিয়ে আসেন তারা আমার অ্যানালাইসিসটা মানতেও পারেন, আবার আপনার নিজের মতো করে একটা বুলিশ অ্যানালাইসিস তৈরি করে নিয়ে সেটা ট্রেড করতে পারেন। ওকে, সুতরাং এইটা জেমিনি সি ফুড নিয়ে আমি আর কথা বলবো না। সুতরাং নেক্সটে যাই, এটা হলো খান ব্রাদার্স। খান ব্রাদার্সটাকে কিভাবে ট্রিট করব? খান ব্রাদার্সটা ইচিমোকু 3 কন্ডিশন ফিল আপ, বাই এর জন্য 3 কন্ডিশন ফিল আপ। RSIও বাই এর জন্য অল কন্ডিশন ফিল আপ এবং এটা ওভারবট পজিশনে আছে, কিন্তু আমি মনে করি এক্সট্রিমলি বুলিশের ক্ষেত্রে ওভারবট কোনো ব্যাপার না। কিন্তু তাই বলে আমি আপনাদেরকে বলছি না যে আপনারা এখানে বাই দেন, কারণ কি ওভারবট থেকে ফিরে আসতে পারে, এটা স্বাভাবিক নিয়ম। এবং ম্যাকডি ক্রস দ্যাট ইজ বুলিশ এবং হিস্টোগ্রাম 0 ক্রস এটাও বুলিশ। এখন আমি সব ইন্ডিকেটর থেকে মুক্ত হয়ে যাই, আমাদের দেখা হয়ে গেল সে যে বুলিশ, সেটা আমাদের দেখা হয়ে গেল। এখন ব্যাপার হলো যে আসলে কি স্টকটা এমন কোনো উচ্চতায় যাবে? নতুন করে একবার তো সে বহু দূরে গেছে, এখন কি তার আর সেই সক্ষমতা আছে? সেটা আমি দেখতে পারি। আমার যেটা মনে হয়, এখানে ভলিউম ব্রেকআউট যদিও হয়েছে, কিন্তু খুব বেশি ভলিউম না। এখানে যেমন অনেক ভলিউম ছিল, খুব বেশি ভলিউম না। আমাকে তাহলে একটু এমি ব্রোকার থেকে আসতে হবে। এমি ব্রোকারে অনব্যালেন্স ভলিউমের একটা বিষয় আছে, আমি সেখান থেকে একটু দেখে আসি এটার অবস্থাটা কি। অনেকে হয়তো ভলিউম প্রাইস কম্পেয়ার করতে পারেন না,
সুতরাং তাদের জন্য এই স্ক্রিনটা বোঝানো খুব কঠিন। খান ব্রাদার্সের ভলিউম অনেক আগের থেকেই হাই, প্রাইস অপেক্ষা অনেক আগে থেকেই হাই। প্যানিকে হয়তো সে একটা নিচে পড়ে গেছে, কিন্তু ভলিউম অনেক হাই আছে। সুতরাং আমি এই ধরনের ক্ষেত্রে আমি জাস্ট শুধু এই টপ টু বটমের 127% টেনে দিই, 113% টেনে দেওয়া যায়। সুতরাং এখানে কোনো অ্যানালাইসিসের দরকার হবে না যদি ভলিউম প্রাইসের মধ্যে ব্যাপক ধরনের ডাইভারজেন্স থাকে। আমি আবার ইকোসফটে ফিরে যাই। আমরা দেখে আসছি যে ভলিউম প্রাইসের মধ্যে ব্যাপক ধরনের ডাইভারজেন্স। তা আমি অন্য কোনো অ্যানালাইসিসে গেলাম না, আমি জাস্ট তার হাইটাকে ধরবো এখান থেকে। আমি 113% ধরবো না, কারণ কখনো 127.2% ধরবো না, বরং 113%ই ধরবো সেফের জন্য। আচ্ছা, সেফের জন্য শুধু না, কারণ অনেক সময় এটা ওখানেই যায় 11272। আচ্ছা, ওকে। সো আমরা এই মুহূর্তে এটার আমি এদিকে আর কোনো হিসাব করলাম না, এখানে করলাম না, কারণ হলো যে এইটার ভলিউম প্রাইস ডাইভারজেন্স হলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যানালাইসিসটা দিচ্ছি। এটা নট ফ্রম এনি বুক অর এনি লেজেন্ড, ওদের কারো কাছ থেকে এটা নেওয়া না, এটা আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে ভলিউম প্রাইস ডাইভারজেন্স হলে আপনি আর কিচ্ছু না, জাস্ট টপ টু বটম আপনার একটা 5-তে একটা এক্সটেনশন টেনে দিলেই আপনি 113% মাস্ট হয়ে থাকে, এবং সেক্ষেত্রে 127.2% পর্যন্ত যেতে পারে। তারপরে যদি এটুকু যায়, আমি তখন এখান থেকে একটা অ্যানালাইসিস করব, সেই অ্যানালাইসিসটা পরে করা যাবে। নেক্সট আসছে হাক্কানি পাল। আমি এটাকে একটু টু ডেজ ভিউতে নেওয়ার আগে আমি এটাকে এই বুলিশ না বিয়ারিশ এই জিনিসটা দেখি। লাস্টে তো ভলিউম ব্রেকআউট এবং আগের ভলিউমের প্রায় সমান, এবং এই ভলিউমটা ব্রেকআউট কারণ হলো তার আগের 6টা কেন পুরো 10-12টা ক্যান্ডেল থেকে সে অনেক বেশি লম্বা। আচ্ছা, এখন অন্যান্য ইন্ডিকেটরে কি বলে? অন্যান্য ইন্ডিকেটর শুধু ম্যাকডিটাই কিছু বলে না, আর বাকি ইন্ডিকেটর সব পজিটিভ। আচ্ছা, এটা থেকে আউট হয়ে যায়। আমি এবার সংক্ষিপ্ত করার জন্য 2 ডেজ ভিউটা নিচ্ছি। 2 ডেজ ভিউ হলো ভলিউমটা আউট করে দিলাম। এখানে 2 ডেজ ভিউ নিলে হয়তো বা ঠিক হবে। আচ্ছা, এইখানে কিন্তু এটা একটা জিনিস, যেটা লং টার্মে বিয়ারিশ হাক্কানি পাল। সুতরাং লং টার্মে বিয়ারিশ হলে আপনি কখনো এক্সটেনশন মিনিমাম এক্সটেনশনের বাইরে যাওয়া ঠিক হবে না, মিনিমাম টার্গেটের বাইরে যাওয়া ঠিক হবে না। এখন এইটা দেখেন, প্রতিটা বটম একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা নিচে। সুতরাং আমরা এখন যেটা বলতে পারি, এটা লং টার্ম একটা বিয়ারিশ স্টক, আর এর বর্তমানে এটার রেজিস্ট্যান্স লেভেলটা হলো এটা। হ্যাঁ, এটা হলো তার রেজিস্ট্যান্স লেভেল। সুতরাং এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ভাঙবে, সেই সময় তার একটা অ্যানালাইসিস করা যায়, এবং এখান থেকে এইভাবে একটা অ্যানালাইসিস আমরা যেভাবে করতে পারি সেটা হলো, এখন একটা প্যাটার্নই এঁকে ফেলি। এক্স এ বি সি 50 হলে ওই আবারও সেই 886, অর্থাৎ কিনা দেখেন টার্গেট হিসাবে প্রতিটা বটম যেমন নিচে, প্রতিটা সুইং হাইও তেমন নিচে। আমি এর বেশি টার্গেট আর এটাকে দিতে পারছি না, কারণ কি যে ও তার স্বভাবের বাইরে যাবে না।
আমার মনে হয় তার যে স্বভাব লং টার্ম বেয়ারিশ স্বভাব, আমি এটাকে 160, 1.8 বা 127 এ ধরনের টার্গেটে দিতে পারছি না। আচ্ছা, সুতরাং এইটাই আমার হিসাব। ওকে, নেক্সট আসছে ঢাকা ডাইং। ঢাকা ডাইং 3 days ভিউতে দেখছি আরও একটু বেশি করে দিই। উইকলি চার্টে এটা একটা হ্যাঁ ভ্যালিড আছে, বটম সমান আসেনি। উইকলি চার্টে এটা একটা চ্যানেল, সুতরাং চ্যানেলে অ্যানালাইসিস এখানে করাই আছে, হয়তো আমি আগেও কোথাও এই অ্যানালাইসিসটা দিছি, এই জন্য করা আছে। আর এটা উঠার সম্ভাবনাটা এটা সবই মাইনাস, নো প্রবলেম। মার্কেটে কেপিপিএল বাড়লো, হ্যাঁ কেপিপিএল না কেবিসিএল, আচ্ছা এগুলো বহুত মাইনাস এগুলো বাড়লো, ওরিয়েন ইনফিউশন বাড়লো, হ্যাঁ এগুলো তো কোনো বেসলেস ফান্ডামেন্টাল লেস বহুত শেয়ার বাড়ছে, সুতরাং এটা কোনো ব্যাপার না। ঢাকা ডাইংয়ের বহুকাল যাবৎ সে পড়েছিল এবং এখন উঠলো, এখন দেখা যাক ঢাকা ডাইংয়ের কি অবস্থা হয়। এখানে আমার চ্যানেলটা ব্রেকআউট হবে, এখানে কতগুলি ব্যাপার আছে। চ্যানেলটা ব্রেকআউট হয়ে হয়তো এত দূর যাবে যে আবার সে এই চ্যানেলের উপরে এসে সাপোর্ট নেবে। সুতরাং তারপরে আমি মনে করি যে সাপোর্ট নেওয়ার পরে এখানে একটা এন্ট্রির মতো পজিশন আসবে। তবে আমি বলবো যে এমনও অনেক সময় হয়ে থাকে যে যেমন এখানে কোনো সাপোর্টের বালাই নেই, সে ব্রেক করলো তো করলো, উঠে গেল। সুতরাং এটা আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা সময়ও ব্যয় করতে হয়। হ্যাঁ, একেবারে যে আপনি রসগোল্লার মতো একটা জিনিস পাইলেন আর টপ করে খেয়ে ফেললেন, তেমন হয় না স্টক মার্কেটে। আপনাকে কখনো ধৈর্য ধরে বসতে হয়, আবার কখনো দেখা যায় যে সঙ্গে সঙ্গে সেটা উঠে গেল। হয়তো আপনি ধৈর্য ধরলেন, আপনি হয়তো অপেক্ষা করতেছেন যে এখান থেকে আবার নিচে পড়বে, পড়লো না। সো এটা আপনার ব্যাপার। তো আমরা এখন নেক্সট অ্যানালাইসিসে আসি। নেক্সট অ্যানালাইসিস আছে হলো বীজ হ্যাচারি। দেখেন বীজ হ্যাচারির অ্যানালাইসিসটা আমি এখানে যেভাবে করছি, আমার ইউটিউব চ্যানেলে বীজ হ্যাচারির একটা অ্যানালাইসিস আছে, ওইটা দেখেন। এটা বুঝতে পারবেন না আপনারা, এটা সাধারণ পাবলিক এটা বুঝতে পারবেন না। বীজ হ্যাচারি আমি যে অ্যানালাইসিসটা দিছি রিট্রেসমেন্ট এন্ড পুলব্যাক, সেটা বোঝার চেষ্টা করেন। এটা বুঝতে গেলে এটা অনেক কঠিন আছে এই বোঝাটা। এটা হলো আপনাকে অলিভার কেলের একটা পদ্ধতি। অলিভার কেল আমার মনে হয়, আমি বলবো যে তিনি একজন খুব ভালো ট্রেডার, মার্কেট তিনি বুঝেন, কিন্তু আমাদের মতো মানে আপনারা যাদেরকে পণ্ডিত বলে থাকেন, উনি কিন্তু সে ধরনের পণ্ডিত না। উনি হলো মার্কেটটাকে উনি ধরতে পারছেন যে মার্কেটে এখন কি অবস্থা, কোন শেয়ারটা বাড়বে, কোন শেয়ারটা কমবে, এবং কখন বাই দেবো, কখন সেল দেবো, এইগুলো উইদাউট ইন্ডিকেটরে উনি এটা বুঝতে পারেন। ওনার খুব সিম্পল কিছু ফর্মুলা আছে। একটা হলো যে আমি এখানে যে মুভিং অ্যাভারেজ দিচ্ছি, এই মুভিং অ্যাভারেজ তার একটা ইন্ডিকেটর। আচ্ছা, আরও দুটা ইন্ডিকেটর তো মুভিং অ্যাভারেজ নেন, আর কিচ্ছু নেন না। আর তার মতে প্রতিটা কনসলিডেশন তার কাছে হলো হ্যান্ডেল ব্রেকআউট দেন বাই, হ্যান্ডেল ব্রেকআউট দেন বাই, হ্যান্ডেল ব্রেকআউট দেন বাই। তবে আমি এখানে আপনাদেরকে শুধু একটা অ্যানালাইসিস দিব, এই অ্যানালাইসিসের উপরেই আপনাদের একটা অ্যানালাইসিস দিব, সেটা হলো রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের অ্যানালাইসিস। আচ্ছা, রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক, তা এইখান থেকে সে গেছে এই পর্যন্ত, আমার মনে হয় তার হলো এইখান থেকে, আমার মনে হয় তার শুরু নাকি এইখান থেকে শুরু, সম্ভবত এইখান থেকে তার নেক্সট লেভেল এইখান থেকে আমরা দেখতে পারি। এইটা হলো 61.8%। হ্যাঁ, এটা হলো রিট্রেসমেন্ট হয়েছে 61.8%। ওকে, এখন 61.8% হলে আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তারা বুঝেন যে এটা 160, আমি এটাকে ডেইলি চার্টে নিয়ে আসি, 161.8% হলো এর পুলব্যাক। সো এটা নেক্সট গন্তব্য। এটা কিন্তু লং টার্মে বুলিশ, এবং প্রতিটা লং টার্মে বুলিশ। এর আগেও গেছে 161.8% করে,
এবং আমি আশা করব যে এটা এখনো 161.8% তার গন্তব্য এবং সেই ক্ষেত্রে এর টার্গেট হবে এইখানে আছে 113 টাকা। হ্যাঁ, 113 টাকা। ওকে, তা আরেকটা জিনিস লক্ষ্য করেন, আগের যে হাই, এই হাইটা যখন অতিক্রম করে এখানে একটু খেয়াল করেন কতদিন লাগলো এই হাইটা অতিক্রম করতে। এখানে হলো 2 মে থেকে শুরু করে এইখানে হলো 9 এপ্রিল, অর্থাৎ 1 মাস। মার্চ, এপ্রিল, মে না সরি, এটা হলো 2 মে। হ্যাঁ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই জায়গাটা হলো জুন মাস। এপ্রিল থেকে জুন মাস, এই কয় মাস লাগলো হলো তার এই জায়গাটা, অর্থাৎ এই রেজিস্ট্যান্স পার হতে। সুতরাং ওইটাকে আপনি মাথায় রেখে এটা ট্রেড করতে হবে, কারণ আরেকটু উপরে উঠলে সে কনসলিডেশন বা রেজিস্ট্যান্স পাবে এখানে। সুতরাং এইখানে সে আপ ডাউন করবে, আমি এই ব্যাপারে নিশ্চিত, কারণ এটা একটা রেজিস্ট্যান্স, আগের টপটা হলো একটা রেজিস্ট্যান্স। সুতরাং সেভাবে বাই দিবেন, সেল দিবেন, প্ল্যান প্রোগ্রাম করবেন, স্ট্র্যাটেজি ঠিক করবেন, স্টপ লস, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এখানে ধরে বসে থাকতে পারেন ফর কত, 113 টাকার জন্য। আচ্ছা, নেক্সট অ্যানালাইসিসে আমি সমরিতার এখন কোনো অ্যানালাইসিস দিব না। বাই ডেফিনেশন এটা একটা বিয়ারিশ, এটা কোনো অ্যানালাইসিস এখন দিতে যাচ্ছি না। এটা যখন বুলিশ হবে, আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বাই ডেফিনেশন বলি মাঝে মাঝে, ব্যাপারটা কি জিনিস। আসলে আমরা অনেকে ট্রেড করি, কিন্তু আমরা বুল এবং বিয়ার, ট্রেন্ড বুলিশ, ট্রেন্ড বিয়ারিশ, এই জিনিসটা বুঝি না। ট্রেন্ড বুলিশের লক্ষণ হলো লোয়ার লো এবং হায়ার হাই তৈরি করবে। লোয়ার লো, এটা লোয়ার লো, আর বিয়ারিশ হলো লোয়ার হাই এবং লোয়ার লো। সুতরাং এখানে লোয়ার লো তৈরি করতে করতে গেছে, আর এখনো যে সেটা তৈরি করতেছে এটা আপনি বুঝতে পারতেছেন। সুতরাং এটা তো এখনো বিয়ারিশ, সে মেবি সে এইখান থেকে যদি এটার উপরে ওঠে তাহলে হয়তো পরবর্তী বটমটা এখানে হবে, আর তখন আপনারা এটা অ্যানালাইসিস করে নিন বা আমাকে বলেন, আমি এটা করে দেবো। এখন এটা হলো পুরাই বলবো যে এটা বিয়ারিশ। এখন নিচে কোথায় নামবে এটা আমাদের এখন দরকার নেই, বরং বহু শেয়ার উপরে উঠতেছে, আমাদের সেদিকে নজর দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট অ্যানালাইসিসটা আসি, এটা সমরিতা গেল। আচ্ছা, নেক্সট অ্যানালাইসিস হলো বিকন ফার্মা, এটাও বিয়ারিশ। আমি বিয়ারিশ হলেও এটা একটা বিয়ারিশ ফিলিপ, অর্থাৎ এখান থেকে এটা বিয়ারিশ, এটার থেকে এটা উপরে না, এটা বুলিশ। ওকে, এটা একটা বিয়ারিশ ফিলিপ হয়েছে, কিন্তু অ্যানালাইসিসটা দিচ্ছি না কারণ হয়তো এমন হতে পারে সে এখানে 9টা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বা 9টা বুলিশ ক্যান্ডেল এখানে হওয়ার কথা, এই ক্যান্ডেলটা অনুযায়ী তার 9টা বুলিশ ক্যান্ডেল হওয়ার কথা। এটা ভেরি স্ট্রং এবং 9টা গ্রিন ক্যান্ডেল আপনারা হয়তো এখানে দেখতে পাবেন। তো আপনারা আপাতত ওই পর্যন্ত অপেক্ষা করেন, এখনো তার যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা সম্ভাবনার কথা বললাম, বেয়ারিশ ফিলিপ, এবং আমার এক্সপিরিয়েন্সও বলে বেয়ারিশ ফিলিপ হলে তাই, এবং মাঝে মাঝে দু একটা যে মাইল যায় না সেটাও আছে, দু একটা মাঝে মাঝে মিস করে, কোনোটা হয়তো 11টা যায়, কোনোটা হয়তো 9টা যায়, কোনোটা 7টা যায়, এরকম বুলিশ ক্যান্ডেল হতে পারে। সো এইটার অ্যানালাইসিস এইটুকুই, বেয়ারিশ ফিলিপ, এটাকে একটা ক্যান্ডেল ধরে 9টা ক্যান্ডেলের আশা করা যায়, অমূলক না 9টা ক্যান্ডেলের আশা করা। আমাদের নেক্সট ক্যান্ডেল আসতেছে অ্যাকমি ল্যাবের, কিন্তু সে তার টার্গেটে চলে আসছে। এইখান থেকে আপনার একটা হলো যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলো একটা রিভার্সাল। এটা অ্যানালাইসিস আমরা সাধারণত যা করে থাকি, এই লেনটা আমরা এখানে যোগ করি, কিন্তু এটা আসলে এর অ্যানালাইসিস না। একটা রিভার্সাল হলে একটা ক্যান্ডেল তার প্যাটার্ন যে টার্গেট, এটা যে শুধু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তা না, এটা হলো কি লং টার্ম বেয়ারিশের পরে সে একটা বুলিশ ফর্ম রিভার্সাল করছে। সুতরাং
কোথায় যাবে সেটা আমাদের আবার লং টার্ম অ্যানালাইসিস করে সেটা বুঝতে হবে। এইখানে আমি আশা করতেছি যে সে এই লেভেলের কোথাও, এই যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলের কোথাও, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে সেই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমরা এখানে অ্যানালাইসিসটা করাই আছে। আমরা এখানে কিভাবে করছি একটু ডেইলি চার্টে দেখতে হয়। অ্যানালাইসিসটা সম্ভবত হ্যাঁ এটা হলো এইখান থেকে এটার নামছে হলো 61 থেকে কম, 50 থেকে বেশি। আসলে 200% হওয়ার কথা। আমি এখন কোনটা নেব, সম্ভবত আমি 200% তার 161.8% নিলাম আর কি। ঠিক আছে, 161.8% না নিয়ে আপনি বরং যারা এটা যাদের কাছে আছে তারা মনে করতে পারেন যেহেতু এখানে একটু গ্যাপ আছে সেই অনুযায়ী আপনি এখানে একটু গ্যাপ দিয়ে দেন কিছুটা, ধরেন 100 এটা ধরলেন টার্গেট, এটা 100 ধরা যায়। আচ্ছা ওকে, এটা 1 মিলি অ্যাপ গেল। এবার আসি ইবনে সিনা। ইবনে সিনার শেয়ারটা আমার কাছে খুব ভালো লাগে। সে কিন্তু পড়তেছে না, সে পড়তেছে না। আবার দেখেন মান্থলি চার্টে একটা জিনিস দেখা যায়, দেখেন সে কিন্তু রেজিস্ট্যান্স হলো এইটা, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে যা কিছু ঘটার ঘটবে। সুতরাং এখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে কিনা, এখন কেউ যদি সাহস করে এটার মধ্যে বসে থাকে দেন সে লাভবান হতে পারে, লোকসান হতে পারে। তাহলে লাভ লোকসানের ব্যাপার আলাদা, কারণ স্টক মার্কেটে ট্রেড করতে হলে পরে আপনাকে অবশ্যই লাভ লোকসান এর খাতা ঠিক রেখে আপনাকে ট্রেড করতে হবে। এখন সে যেটুকু ছিল সেটুকু পড়ছে, কিন্তু এখন কি মনে হয় যে সে এখান থেকে ডাউন ট্রেন্ডে আবার চলে যাবে? আমি একটু ওয়ান ডে ভিত্তি দেখি, আমার মনে হচ্ছে যে সে আবার এটাকে উঠার জন্য আবার সে তৈরি হচ্ছে, অর্থাৎ কিনা সে আবার উঠবে এই ধরনের একটা মনোভাব তার আছে। তা দেখা যায় যদি উঠে তো উঠলো, না হলে এখন যারা আগে এন্ট্রি দিচ্ছেন তারা অপেক্ষা করে দেখতে পারেন, আর যারা এখন এন্ট্রি দিচ্ছেন তারাও দেখতে পারেন কিছুটা লসের ঝুঁকি মাথায় নিয়ে করতে পারেন। এইটা হলো তার সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়াতে একবার আসছে। সুতরাং সাপোর্ট এরিয়াটাকে আপনি স্টপ লস ধরতে পারেন, এর থেকে আর 10 বা 20 পয়সা স্টপ লস ধরে নিলেন। এই স্টপ লসে আসলে সেল দিয়ে বেরিয়ে যেতে হবে, আর অন্যথায় আবার যদি সে উঠে তখন আবার বাই দিতে হবে। এই হলো এটা ট্রেডিং স্ট্র্যাটেজি। আচ্ছা, যদি ট্রেড করেন না, এটা আপনার ইচ্ছা, ট্রেড করবেন কি করবেন না। নেক্সট আসতেছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের টার্গেটটা মিট করছে, তারপরে সে পড়ছে, পড়ার পরে দেখেন সে আর পড়তে চাচ্ছে না, ডবল বটম করছে। তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট। ডবল বটম করছে এবং সে ডবল বটম করছে সম্ভবত 50%। যদি সে ডবল বটম করে থাকে তাহলে পরে 200% হলো তার পরবর্তী টার্গেট। কিন্তু তার সামনে এখন এই হলো একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আছে। এমনও হতে পারে সেই রেজিস্ট্যান্সটা টাচ করলো, কিন্তু প্যাটার্ন যেটা করছে তাতে আমার সেটা মনে হয় না, কারণ এটা শুধু বুলিশের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, সুতরাং আমি এখন এটা দেখি যে এটা কোন পথে যেতে পারে। এটা এখানে আসে ধাক্কা খাবে, আর একটা খেয়ে এটা পার হতে পারলে তার টার্গেট হবে 17 টাকা 30 পয়সা। আচ্ছা, এবার তাহলে আমি নেক্সট এতে আসি, স্টক আসি মিরাকেল ইন্ডাস্ট্রিজ। মিরাকেল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করাই আছে। এই জায়গায় 38.3 মানে 38.2 ধরেন। 38 আমি সবসময় ছোট টার্গেট নিয়ে থাকি, এবং কেন নেই এই ক্ষেত্রে, কি ছোট টার্গেট খাটবে না বড় টার্গেট দেওয়া যাবে, আমি সেই জন্য একটু 1 উইক চার্টে যাই দেখি। 1 উইক চার্টে আমি ঠিক বুঝতে পারছি না, 1 উইক চার্টে আমার মনে হচ্ছে সে এখন একটা বেয়ারিশ প্যাটার্ন ফর্ম করছে, একটু মান্থলি চার্টে দেখি। বেয়ারিশ বলতে আমি বোঝাচ্ছি লং টার্ম বেয়ারিশ। আচ্ছা, এখন আমার মনে হয় সে বোঝা যাচ্ছে না এটা লং টার্মে বুলিশ না বেয়ারিশ। লং টার্মে বুলিশ হলে তো সুইং একটার থেকে আর একটা উপরে থাকতো, কিন্তু এখানে তো সুইং
একটার থেকে এটা একটু উপরেও আছে, এটা একটু উপরে আছে। আচ্ছা, সুইংগুলা, এই সুইংটা, এই এই সুইংটার সমান ওই সুইংটা, কিন্তু পরের সুইংটা একটু উপরে। আচ্ছা, এই যে উপরে, এটা কি আবার নামবে কিনা একটু ভালো করে দেখি। না, আর নামবে না। সুতরাং এইটার যেহেতু মনে হচ্ছে যেন সে তার টার্গেটে, লং টার্ম টার্গেটে পৌঁছে গেছে, এখন 42 হতে পারে। সুতরাং এইটার অ্যানালাইসিস কোনোভাবেই 86 এর উপরে করা যাবে না, কারণ লং টার্ম বুলিশ শেয়ারগুলো সাধারণত 161.8% ওঠে। সুতরাং ওইটার মধ্যে আমি যাচ্ছি না। যদি এটা ব্রেক করে সাপোর্ট নেয় এখানে, তখন আমি বলবো যে এটা লং টার্ম বুলিশ। ওকে, আপাতত 86% বা এটা 52.20 হলো এটা আপাতত লাস্ট রেজিস্ট্যান্স। আমি এখন আবার পরবর্তী স্টকে আসি, পরবর্তী স্টকে এটা সেভ করে নিই। আচ্ছা, মিরাকেল ইন্ডাস্ট্রিজের পরে আমার এই সাইটটা খুবই খারাপ। এরা সার্ভার, আজকে শনিবার, সার্ভারে কোনো চাপ নেই, তারপরে দেখেন একটা শেয়ার মুভ করতে কত সময় লাগে। আপনারা আমাকে একটু ফিডব্যাক দিন আপনারা কোনটা ব্যবহার করেন। আর ওই এই ট্রেডিং ভিউয়ের ওই ক্লায়েন্টটা কি খুব দ্রুতই আপনাকে একটা স্টক থেকে আর একটা স্টকে নিয়ে যায় কিনা, আমি এটা দেখছি। আমি সেদিন আরও একটা দেখছি, সেটা ফার্স্ট, আর একটার মধ্যে ঢুকছিলাম, ঢুকে দেখছি ফার্স্ট। তবে আমি ইদানিং দুইটা স্টকে ফি দিয়ে দেখবো, কম্পেয়ার করবো, তারপরে আমি এটাকে হয়তো বা বাদ দেওয়ার সম্ভাবনাটাই বেশি। খুবই খারাপ আচরণ করে এই আমার এই ট্রেডিং ভিউয়ের এই কোম্পানিটা, ভীষণ রকমের খারাপ আচরণ। কিন্তু এখানে আমার অ্যানালাইসিসগুলো করা আছে দেখে আমি এখান থেকে সরি না। তো আস্তে আস্তে আমি সুইচ ওভার টু অ্যানাদার, হয় লঙ্কা বাংলা অথবা স্টক নাও। আমার স্টকটা ভিজিবিজি, আমার স্টকে কোনো স্পষ্টভাবে দেওয়া নেই এইটা আর কি, ওই ফান্ডামেন্টালগুলো যে আপনি এক নজরে সব ফান্ডামেন্টাল দেখবেন, সেই রকমের কোনো বুদ্ধি নেই। আচ্ছা, আর খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট, তাদের নিজস্ব অ্যাডভার্টাইজমেন্টে ভরা। ওকে, এখন রূপালী ব্যাংকটা এটা বুলিশ, কিন্তু কখন উঠবে এই রেজিস্ট্যান্সটা দেখেন, এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলে সে উঠবে। এবং কোথায় যাবে, একেবারে মিনিমাম টার্গেট থেকে 127.2%, এর থেকে এখান থেকে আপনি এই জায়গা থেকে টানবেন, 5ও টানবেন, আর কিছু না। আমি এখানে আর খুব বেশি সময় দিতে গেলাম না, কিন্তু এই রেজিস্ট্যান্সটা ভাঙতে হবে, যার জন্য আমি বেশি সময় দিচ্ছি না। যদি ভাঙে তখন এই দেখেন এই রেজিস্ট্যান্সটা কত শক্ত, এখানে একটা সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, দেখেন একই রেজিস্ট্যান্স, বহুদিন থেকে একই রেজিস্ট্যান্স এর উপরে অ্যাকশনে আছে। সুতরাং আপনাকে এইটা যখন আপনি ট্রেড করবেন, তখন রেজিস্ট্যান্স ভাঙলে দেখবেন যেটা খুব কঠিন রেজিস্ট্যান্স, সেটা ভাঙলে একেবারে বিদ্যুৎ গতিতে উপরে উঠে, এই জিনিসটা মনে রাখবেন। সুতরাং আপনি এটা অপেক্ষা করেন, এটা ব্রেক করে কিনা, ব্রেক করলে তারপরে আপনি এখানে এইটার উপরে বাই দেবেন। এখানে কত আছে, 29 টাকা 60 পয়সা, অর্থাৎ 30 টাকা 60 পয়সায় সাপোর্ট পেলে রিটেস্টের কথা মনে রাখবেন। ওকে, রূপালী ব্যাংকের পরে আসতেছে ইসলামী ব্যাংকটাকে একটু উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট, মান্থলি চার্টে একটা খুব সুন্দর প্যাটার্ন, এটাকে আমি বলবো 789 786 এই পর্যন্তই ধরি। মান্থলি চার্টে এইখান থেকে না ধরে এই দুইটা বটম কি অবস্থা, এই দুইটা বটমের অবস্থা হলো ঠিক আছে 997। ওকে, একটা বটম থেকে একটা বটম উপরেই আছে, এটা 789। আসলে আমার মনে হয় এইখান থেকে ধরাটাই ভালো, আমি এইখান থেকে ধরি, এইখানে ধরলাম। হ্যাঁ, এখানে 469.50 নিচে, অর্থাৎ ব্যাড প্যাটার্নে যদিও হালকা লং টার্ম বুলিশ,
কিন্তু ব্যাড প্যাটার্নের টার্গেটের বাইরে যাব না। ব্যাড প্যাটার্নের টার্গেট এটা যদি সেই ব্যাড প্যাটার্নের টার্গেট থেকে অতিক্রম করতে পারে, আচ্ছা 886, আচ্ছা আমার রেকর্ড অফ করে রেখে বহুত কষ্টে 886 বানালাম, বহুত অনেক সময় লাগছে, 3 থেকে 4 মিনিট সময় লাগছে এখানে 886 তৈরি করতে, মানে হাতে টানাটানি করাটা খুবই কঠিন। ওকে, এখন দেখা যাক এটা 886 ইজ ইকুয়াল টু হলো 79, আমি 80 ধরে রাখেন 80, কারণ পাবলিক রাউন্ডিং ফিগার কিন্তু নিবে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আচ্ছা এখন এটাকে একটু সেভ করি, সেভ করার পরে আমি নেক্সট স্টক হলো বিএসসি পিএলসি। আচ্ছা এটা যখন এখানে মান্থলি চার্টে আসে, এখানে একটা জিনিস বলি, একটা শেয়ার কখনো যেমন দেখেন এত কাছের থেকে আবার এভাবে উঠতে পারে না, এত কাছের থেকে উঠতে পারে না, এটাও এখান থেকে উঠতে পারবে না আমার ধারণা, সেইখান থেকে এখানে ফেরত আসবে। সে যদিও এখানে দেখাচ্ছে এই পর্যন্ত উঠবে, কারণ এইরকম এটা হয় না আসলে, বটম লেভেলটা একটু প্রসারিত না হলে, সামান্য প্রসারিত না হলে সে উঠতে পারে না, হয় এখানে একটা ডবল বটম করবে অথবা এখানে আরো একটু কনসিডারেশন করবে, হ্যাঁ এই ধরনের কিছু একটা ঘটনা তাকে ঘটাইতেই হবে, না ঘটালে সে পারবে না। আমি একটু উইকলি চার্টে দেখি কি অবস্থা, এখানে উইকলি চার্টে এই অবস্থায় সে আমি এর বেশি যে তার ফ্লোর প্রাইজের বেশি আমি এখান থেকে তার টার্গেট ধরতে পারছি না, কিন্তু এখানে একটা বেয়ারিশ ফিলিপ আছে, সুতরাং আপনি 7টা ক্যান্ডেলে 9টা ক্যান্ডেলে মেবি এতটুকু আসতে পারে। সুতরাং আমি লং টার্ম অ্যানালাইসিস না দিয়ে আমি এইখান থেকে ধরে ওই 9টা ক্যান্ডেলের মধ্যেই হয়তো সে এটা কমপ্লিট করবে 113, আচ্ছা 113, ওকে, অর্থাৎ কিনা এই 9টা ক্যান্ডেল নিয়ে সে 264 পর্যন্ত সে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমি এর বেশি এখন আপাতত নিচ্ছি না। ওকে, সুতরাং এখন আমি এটাকে সেভ করে নেক্সট ক্যান্ডেলে নেক্সট অ্যানালাইসিসে যাই। নেক্সট ক্যান্ডেল হলো লিন্ডা বিডি। আমাদের যেটা মনে হয় লিন্ডা বিডি তার টার্গেট পেয়ে গেছে, এর ইপিএস যাই আসুক, প্রফিট যাই দেখ, টার্গেট পেয়ে গেছে, সামনে খুব শীঘ্রই তার রেকর্ড ডেট, আমার মনে হয় না যে রেকর্ড ডেটে সে এইখান থেকে কনসিডারেশন হয়ে সেই পর্যন্ত উঠতে পারে, আমার সেটা মনে হচ্ছে না। তবে যেহেতু এই টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যালি করতে হবে, আমি সেভাবে এটার কোনো ক্লু পাচ্ছি না যে এটাকে, এখন আমি একটু আরএসআই দিয়ে দেখি যে তার অবস্থাটা কি। এটা মাথা ঘোরাই দিছে, এটা মাথা ঘোরাই দিছে। আচ্ছা এখন কি অবস্থা, কিন্তু এখানে তো মুভিং এভারেজ, লং টার্ম মুভিং এভারেজ 50, এটা হলো কত, মুভিং এভারেজ হলো এটা এমা 5120, লং টার্ম মুভিং এভারেজ ক্রস, সুতরাং এটা তো অনেক দূরে যাওয়ার কথা। সেই হিসাবে আমি একটু দেখি, আমি ব্রোকার থেকে একটু ভলিউমটা দেখে আসি, আমি ব্রোকার থেকে ওয়ান ব্যালেন্স ভলিউমটা। ওকে, আমি যেটুকু বুঝলাম তাতে আমার কাছে মনে হয় স্টকটা 2000 টাকা পর্যন্ত যেতে পারে, হয়তো বা রেকর্ড ডেটের আগে অথবা পরে 2000 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ভলিউম আনব্যালেন্স ভলিউম আর প্রাইসের সঙ্গে সম্পর্ক থেকে আমি সেটা বলতে পারতেছি। এবং মানিম্যাথ নামে যে অটো অ্যানালাইসিস সেও বলে 2000 টাকা তার সেট টার্গেট। তো সুতরাং এটা কতটা অটো অ্যানালাইসিস এই সমস্ত মিলে এই অ্যানালাইসিসটা করা, অর্থাৎ মানিম্যাথ টানিম্যাথ সব কিছু মিলিয়ে, সুতরাং আপনি ট্রেড করতে হলে যদি থাকে তো ধরে রাখেন, সরি এটা আপনার ব্যাপার, যদি থাকে হয়তো তারা হয়তো এটা পেতে পারেন, পাইলেও পেতে পারেন, কিন্তু আমি নিজে খুব একটা কনফিডেন্ট না যে এই পর্যন্ত যাবে এই কয়েকদিনের মধ্যে। তবে হয়তো বা রেকর্ড ডেটের পরে যদি যাইতে পারে তো যাবে, কারণ তখন ফান্ডামেন্টালি কিছু পরিবর্তন আসবে। একটা হলো পি রেশোটা হয়তো অনেক কমে যাবে, আর সেক্ষেত্রে লোনের একটা সম্ভাবনা থাকবে,
আর এই আর কি। ওকে, সো লিন্ডা বিডি শেষ। এখন আসি নেক্সট ক্যান্ডেলে। নেক্সট ক্যান্ডেল হলো অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেমটা তো সে আরো খানিকটা যাওয়ার কথা এবং আরো খানিকটা যেতে পারে, আরো খানিকটা সে গিয়েছে সম্ভবত একটুকি। অর্থাৎ বর্তমান কন্ডিশন অনুযায়ী সে হলো, এইটা হলো তার টার্গেট। এই টার্গেটটা আমাকে এইখানে বসাইতে হবে। অর্থাৎ তার এখনো কিছু টার্গেট, এই বর্তমান পরিস্থিতিতেও তার কিছুটা টার্গেট বাকি। আর এটা তো বুলিশ, সর্বক্ষেত্রে সব দিক দিয়ে বুলিশ। আমি এটাকে একটু লং টার্ম অ্যানালাইসিসে যে দেখি 3 days ভিউতে, লং টার্মে শেয়ারটা হলো, লং টার্মে সে হলো লং টার্ম বুলিশ। সুতরাং তার নেক্সট টার্গেট মেবি এইটা। এটা যেহেতু রাউন্ডিং বটম, তা আজ হোক কাল হোক, এক্সট্রা কিছু দুর্ঘটনা না ঘটলে, অর্থাৎ আকস্মিক কিছু দুর্ঘটনা না ঘটলে তার টার্গেট আমার কাছে মনে হয় আরো উপরে। আচ্ছা, মান্থলি চার্টে আসি। কিন্তু এটা ধরে এটা যে একভাবে যাবে সেটা না। আপনার এখানে এই শেয়ারটাকে ট্রেড করতে করতে আপনার হয়তো অন্যান্য শেয়ার হয়তো অনেক দূর চলে যাবে। এটা খালি আপ ডাউন করতে করতে যাবে। এই ধরনের শেয়ার সাধারণত আপ ডাউন করতে করতে যায়। সুতরাং এটা মেবি মোর দেন 1 years এর ব্যাপার এটা। এখন মোর দেন 1 years, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এইটুকু উঠতে তার 6 মাস লাগছে। তা সেইভাবে আপনি হিসাব করে দেখেন, এটা 38% উঠবে, এখানে আসবে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে হয়তো বা সে 1.272, এই হলো তার মূল টার্গেট। এটা লং টার্মের টার্গেট। সুতরাং শর্ট টার্মে আপনি আপনার মতো ট্রেড করেন। শর্ট টার্মে হলো বাই অন এভরি ডিপস। কারেকশন হবে, যেমন এখানে কারেকশন হলো, এখানে বাই, কারেকশন হলো, এখানে বাই। আবার সে এরকম একটা জায়গায় উঠবে, ওঠার পরে আবার কারেকশন হবে, আবার এখানে বাই। এইভাবে শেয়ারটা উপরে ওঠার সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। সো অগ্নির অ্যানালাইসিস শেষ। আমি এখন নেক্সট অ্যানালাইসিসে আসি। স্কোয়ার টেক্স, এটা খুব সুন্দর প্যাটার্ন এখানে, এবং এটা যেহেতু অনেক দিনের থেকে ফ্লোরে পড়ে আছে, তার জন্য ফ্লোর হলো তার একটা কঠিন রেজিস্ট্যান্স, তারপর এটা মাইনাস। সুতরাং আমি এটার অ্যানালাইসিসটা যেটা করতে চাই সেটা হলো কি, ফ্লোর প্রাইস উপরে আপাতত উঠাটার জন্য খুব কঠিন হবে। সুতরাং এটার আপাতত তার টার্গেটটা আমি এই কোনো টেকনিক্যাল দিকে গেলাম না, সাধারণত যা হয়ে থাকে। এখন মার্কেট আপ হচ্ছে, সে মার্কেট অনুযায়ী তার একটা প্রাইসে যাবে, কিন্তু সেই অনুযায়ী এই ফ্লোর প্রাইসটা অতিক্রম করা, এটা যেহেতু একটা কঠিন রেজিস্ট্যান্স, সব শেয়ারেরই এখন ফ্লোর প্রাইস একটা কঠিন রেজিস্ট্যান্স, যার জন্য আমি ফ্লোর প্রাইসের উপরে কোনো অ্যানালাইসিস দিই না। বা যদি ফ্লোর প্রাইসের উপরে উঠে সাপোর্ট না পাই, আমি তার অ্যানালাইসিস দিই না। সুতরাং আমি ধরে নিচ্ছি যে সে তার টার্গেটটা এইখানে 67 পর্যন্ত, এবং এইটা হওয়াটাই আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত, এবং এটা যুক্তিযুক্ত আর কি। হয়তো বা সে উপরে যাবে, কিন্তু সাপোর্ট নেবে এখানে, সাপোর্ট নেবে। ওকে, নেক্সট ক্যান্ডেল আসতেছে, নেক্সট স্টক আসতেছে পরিজাগ্রো। এটা বাদ দেন, আমি এটা নিয়ে কোনো স্টাডি করি না। আচ্ছা, এইটা হলো প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকটাকে একটু মান্থলি চার্টে দেখি। প্রাইম ব্যাংকে মান্থলি চার্টে যদি দেখি, মান্থলি চার্টে দেখলে বোঝা খুব কঠিন হয়ে যায়। আমি অন্তত পক্ষে এটাকে আমি 3 উইকস ভিউতে দেখি কি অবস্থা। 3 উইকস ভিউতে আমার একটা ছোট অ্যানালাইসিস করা ছিল, তার টার্গেট হলো এখানে 31 টাকা।
অর্থাৎ সে এখন আপাতত ছোটখাটো কয়েকটা রেজিস্ট্যান্স পার হয়েছে, সুতরাং আপাতত তার 31 টাকা। আর এই রেজিস্ট্যান্স পার হলে তখন আরও রেজিস্ট্যান্স তার সামনে থাকবে, আর কোনো রেজিস্ট্যান্স থাকবে না আপাতত, তখন এই রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ 38 টাকা একটা রেজিস্ট্যান্স থাকবে। তো এটা একটা রাউন্ডিং বটম, এবং রাউন্ডিং বটমের টার্গেট সাধারণত তার আগের হাই যেখান থেকে রাউন্ডিং বটম তৈরি হয় তার 127.2%। এটা হলো 5-তে। আর এমনি যেটা হয় সেটা হলো যে আপনি হাই থেকে এই লেনটা যোগ করবেন, এবং এখানে যখন সে এটা ব্রেক করবে তখন আপনি ওই লেনটা এখানে এনে যোগ করে দেবেন। ওকে, সো নিজের অ্যানালাইসিসটা নিজে করে নিতে পারেন, এটা খুবই ভালো হবে। ওকে, আমরা নেক্সট অ্যানালাইসিসে আসি, নেক্সট স্টকে আসি। আচ্ছা, এই স্টকটা সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চাইছেন, কিন্তু দেখেন এই স্টকটাই আমার সামনে আসছে না, আমি এখন আর কি করতে পারি, কিছুই করার নাই। সুতরাং এইখানে যেহেতু এসে সে থেমে গেল, আমি আসছি ইআইএল পর্যন্ত। ইআইএল পর্যন্ত যদি এসে থাকি, দেখেন সে এমন ডিস্টার্ব করে, এটা আরও কিছু অ্যানালাইসিস দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে এই ইকোসফট সাইটটা ব্যবহার করলে সে আর নড়াচড়া করে না। এই সমস্যার কারণে আমি এখন এই 51 মিনিট হয়তো আমার শেষ হলো, এই যে পর্যন্ত করছি এই পর্যন্তই, ইআইএলটা দিতে পারলাম না। অনেকে আমার আর ইউটিউব চ্যানেলে বলছেন যে ইআইএলটা দেন, ইউপিজিটিসিএলটা দেন, কিন্তু আসলে একটা কাজ শুরু করলে যদি এইভাবে বাধাগ্রস্ত হই তাইলে আর সেটা কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, আমাকে একটা ফিডব্যাক দিয়েন যে আপনাদের সাইটগুলো যেটা ব্যবহার করেন, যে কটা সাইট আছে, এটা কোনটা ভালো আচরণ করে, হ্যাঁ সেটা একটু দিয়েন, আমি আমার এই সাইট বর্তমান সাইটটা চেঞ্জ করে ফেলবো। ওকে, তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাদের জন্য তো আমি অনেকগুলো অ্যানালাইসিস করলাম, কিন্তু আপনারা দেখি যে সেভাবে আমার অ্যানালাইসিসগুলা শেয়ার করেন না, বা সাপোর্ট, ততটা সাপোর্ট পাই না। আবার এটাকে লাইক কমেন্টও করেন না, সাবস্ক্রাইবটা তো অন্তত করতে পারেন, হ্যাঁ, যাতে ভবিষ্যতে এটা অ্যানালাইসিস পাবেন। কারণ আমি মাঝে মাঝে এই গ্রুপে হোক, আমার টাইম লাইনে হোক, লাইভ করি, তা আমার লাইভেও তো আপনারা থাকেন, তা এখানে অ্যানালাইসিসটা বুঝলে লাইভে বুঝতে পারবেন, লাইভে অ্যানালাইসিস বুঝলে এখানে বুঝতে পারবেন। সুতরাং আমার সঙ্গে থাকুন সামনে অ্যানালাইসিসের জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।